আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায়ের তৃতীয় অংশ অর্থাৎ আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। সবাই দেখো, আয়নিক বন্ধন কাকে বলে। প্রথম হচ্ছে আয়নিক বন্ধন কাকে বলে। আয়নিক বন্ধনটা হলো যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। তো আয়নিক বন্ধনের এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ইলেকট্রন আদান প্রদান করতে হবে। তার মানে হলো যে একটা পদার্থকে ইলেকট্রন ত্যাগ করতে হবে আর একটা পদার্থকে ইলেকট্রন গ্রহণ করতে হবে, অর্থাৎ আদান এবং প্রদান। তাহলে এখানে আমাদের শর্ত যেটা, এক নম্বর শর্তই হচ্ছে যে দুইটা আলাদা পরমাণু হতে হবে, দুইটা ভিন্নধর্মী পরমাণু, আর দুই নাম্বার হচ্ছে একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে অপর পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমাদের এইটা হচ্ছে প্রথমত শর্ত যে দুইটা ভিন্নধর্মী পরমাণু হতে হবে, আর একটা পরমাণু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, অপর পরমাণুটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ এবং অপর পরমাণু ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হবে সেটাকে আমরা বলবো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমাদের প্রথম শর্তই হচ্ছে কি যে একটা পরমাণুকে ইলেকট্রন ত্যাগ করতে হবে আর একটা পরমাণুকে ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে ইলেকট্রন ত্যাগ এবং যখন গ্রহণ হবে তখন আমাদের বুঝতে হবে যে যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে তখন সেটা হয়ে যায় আয়ন। তাহলে এখানে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আয়ন। তাহলে আয়নটা কাকে বলবো আমরা? আয়ন বলবো যে কোনো পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে, পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করলে আয়ন সৃষ্টি হয়। আয়ন কাকে বলে বা আয়ন কীভাবে সৃষ্টি হয় পড়লে আমরা এভাবে লিখব যে পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করলে আয়ন সৃষ্টি হয় বা আয়ন তৈরি হয়। এখন আমাদের আয়নিক বন্ধনের যে প্রথম যে আমরা শর্তটা দেখছিলাম, শর্তটা ছিল এরকম যে দুইটা ভিন্ন ধর্মীয় পদার্থ হতে হবে এবং একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে আর একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে। আমরা আয়নটা দেখি যে আয়ন কীভাবে তৈরি হয়। আয়ন হওয়ার শর্ত হচ্ছে যে আয়ন কে ত্যাগ করবে কে গ্রহণ করবে, অর্থাৎ কোন পরমাণু আয়ন ইলেকট্রন ত্যাগ করবে এবং কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে। সেটার ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখব যে ইলেকট্রন ত্যাগ। এখানে আমরা একটা উদাহরণ হিসেবে দেখি, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে হবে সোডিয়াম প্লাস আয়ন, মানে সোডিয়াম ধনাত্মক আয়ন। ম্যাগনেসিয়াম নিলাম আমরা, দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে হবে ম্যাগনেসিয়াম 2+ আয়ন। যে পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে সেটাকে আমরা বলবো ক্যাটায়ন। তাহলে ইলেকট্রন ত্যাগটাকে আমরা বলবো, যে আয়নটা উৎপন্ন হবে সেটাকে বলবো আমরা ক্যাটায়ন। ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন।
ইলেকট্রন ত্যাগ, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করলে হবে ক্যাটায়ন। ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন। তাহলে এখানে আমাদের দেখো যে সোডিয়াম, বোর্ড দেখা যায়। তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলে পরে হবে কি, সোডিয়াম ধনাত্মক আয়ন হবে, তার মানে সোডিয়াম প্লাস আয়ন। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, তার মানে হবে ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন। একই রকমভাবে যদি ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ, তাহলে ইলেকট্রন গ্রহণকে আমরা বলবো অ্যানায়ন। তার মানে হচ্ছে আগেটা ছিল ধনাত্মক আধানযুক্ত, এবার হবে ঋণাত্মক আধানযুক্ত আয়ন। তাহলে ঋণাত্মক আধানযুক্ত আয়ন যদি আমরা দেখি, তাহলে আমরা যে কোনো একটা পরমাণু নিলাম, ক্লোরিন, একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এটা হয়ে যাবে ক্লোরাইড মাইনাস আয়ন। যদি আমরা ফ্লোরিন নিই, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলো, ফ্লোরিন ঋণাত্মক আয়ন, অর্থাৎ ফ্লোরাইড অ্যানায়ন তৈরি হবে। অক্সিজেন পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে উৎপন্ন হবে অক্সিজেন 2 মাইনাস আয়ন, অর্থাৎ অক্সাইড আয়ন। তাহলে অ্যানায়ন মানে বুঝলাম আমরা কি, ধনাত্মক আধানযুক্ত আয়ন। আর ক্যাটায়ন মানে বুঝলাম অ্যানায়ন মানে বুঝলাম ঋণাত্মক আধানযুক্ত আয়ন, আর ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন। ধনাত্মক আধানযুক্ত বুঝবো কীভাবে, কোনো পরমাণুর যদি ওপর দিকে অর্থাৎ কর্নারে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন, মানে হচ্ছে ক্যাটায়ন। যেমন সোডিয়াম প্লাস আয়ন, ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন। আর যদি কোনো পরমাণুর ক্ষেত্রে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে বুঝবো সেটা অ্যানায়ন, অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত আয়ন। এখন আমাদের আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি হবে সেটা এখন আমরা দেখি। যে কোনো পদার্থের ক্ষেত্রে যেহেতু আমরা বলতেছি যে ইলেকট্রন, আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন ত্যাগ হবে এবং ইলেকট্রন গ্রহণ হবে, অর্থাৎ দুইটা আলাদা আলাদা পরমাণু, একজন ইলেকট্রন ত্যাগ করবে আর একজন ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হবে সেটাকে বলবো আমরা আয়নিক বন্ধন। এখন আমরা একটা উদাহরণ সহ দেখি আয়নিক বন্ধনটা কিভাবে গঠিত হয়। আমরা একটা সহজ উদাহরণ দিয়ে দেখি প্রথমে। যে আমাদের একটা অতি পরিচিত যৌগ হচ্ছে খাবার লবণ। খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড যৌগে আমাদের দুইটা পরমাণু আছে, একটা হচ্ছে সোডিয়াম পরমাণু আর একটা হচ্ছে ক্লোরিন পরমাণু। তাহলে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা যদি এখন ইলেকট্রন বিন্যাসটা দেখি সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুর, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা দেখি। সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s1। ক্লোরিন, ক্লোরিন 17, তাহলে আমাদের এখানে হবে 1s2 2s2 2p6 3s2 3p5। এখন উভয় পরমাণুর ক্ষেত্রে আমরা সর্বশেষ শক্তিস্তর যদি দেখি, তাহলে আমাদের সোডিয়ামের ক্ষেত্রে 3s1, ক্লোরিনের ক্ষেত্রে 3s2 3p7। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন রয়েছে 1টি, ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন রয়েছে 7টি। এখন আয়নিক যৌগের ক্ষেত্রে যে কোন পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে, যে পরমাণুর ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তরে 1টি বা 2টি বা 3টি ইলেকট্রন থাকবে, সাধারণত সেই সকল পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করবে। আমি আবার বলছি, যে সকল পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকবে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তর, এই শক্তিস্তরে ইলেকট্রন রয়েছে 1টি, তাহলে এক্ষেত্রে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে। আর যে সকল পরমাণুর ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তরে 3টির অধিক পরমাণু থাকবে, অর্থাৎ 4, 5, 6 অথবা 7, সে সকল পরমাণু ইলেকট্রনগুলো গ্রহণ করবে। এবং দুইজনের মধ্যে সর্বশেষ শক্তিস্তরটা সর্বশেষ শক্তিস্তরে অষ্টকপূর্ণ থাকতে হবে, অর্থাৎ 8টি করে পরমাণু থাকতে হবে। এটা হচ্ছে আয়নিক যৌগ গঠনের একটা অন্যতম শর্ত, যে উভয় মৌলের ক্ষেত্রে, উভয় পরমাণুর ক্ষেত্রে
সর্বশেষ শক্তি স্তরটা অষ্টকপূর্ণ থাকবে। অষ্টকপূর্ণ ছাড়াও হতে পারে, তবে সেটা আমরা পরে দেখব। আগে এখানে আমরা দেখি যে যদি সোডিয়াম, যেহেতু সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর হয়ে যাবে তখন আগেরটা, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর। এই শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি, এস অরবিটালে 2টা, পি অরবিটালে 6টা। তাহলে এই শেষের শক্তি স্তরটার থেকে যদি ইলেকট্রন যদি ত্যাগ করে সোডিয়াম, তাহলে সোডিয়ামের থাকবে তখন দ্বিতীয় শক্তি স্তর। আর এই দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে সোডিয়ামের সর্বমোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি, অর্থাৎ অষ্টক পূরণ করছে। ক্লোরিন যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন রয়েছে, তাহলে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে অষ্টক পূরণ করবে। কারণ এখানে 7টা ইলেকট্রন থাকায় ক্লোরিনের পক্ষে 7টা ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। 7টা ইলেকট্রন ত্যাগ করার চাইতে তার একটা ইলেকট্রন গ্রহণ করা বেশি সুবিধাজনক। একই কারণে ক্লোরিন এখানে যেহেতু তার 7টা ইলেকট্রন রয়েছে, তাহলে সে আরেকটা ইলেকট্রন অন্য কোনো পরমাণু থেকে অন্য একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে, তাহলে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হয়ে যাবে 8। এখন যদি আমরা এই ইলেকট্রনটা যদি ক্লোরিনের কাছে আসে, তাহলে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হয়ে যাবে 8টি। তাহলে ক্লোরিনের শেষ শক্তি স্তরেও 8টা ইলেকট্রন থাকবে, সোডিয়ামের শেষ শক্তি স্তরেও 8টা ইলেকট্রন থাকবে। তাহলে এভাবে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ, ক্লোরিনের ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তাদের দুইজনের মধ্যে যে বন্ধনটা গঠিত হবে সেটাই হচ্ছে আয়নিক বন্ধন। এখন এটা আমরা চিত্রের সাহায্যে একটু দেখি। যদি আমরা সোডিয়ামের অরবিটাল চিত্র অঙ্কন করি, তাহলে চিত্রটা হবে এরকম। আর ক্লোরিনেরটা হবে এরকম। উভয় মৌলের ক্ষেত্রে এখন স্বাভাবিক অবস্থায় 3টা করে অরবিটাল রয়েছে। 3টা অরবিটাল থাকার কারণে আমরা প্রত্যেকটার 3টা করে অরবিটাল চিত্র এঁকে নিলাম। এরপরে ইলেকট্রনগুলো দেখো যে সোডিয়ামের 2টা ইলেকট্রন আমরা একটা উপরে দিলাম, একটা নিচে দিলাম প্রথম শক্তি স্তরের। দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন রয়েছে, তাহলে আমরা 4 কর্নারে 2টা করে 8টা ইলেকট্রন দিব। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে মাত্র 1টি, তাহলে একটা ইলেকট্রন আমরা যে কোনো এক কর্নারে দিলে হবে। ক্লোরিনের ক্ষেত্রে একই রকমভাবে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, আমরা 4 কর্নারে 2টা করে 8টা দিয়ে দেব। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 7টি, তাহলে আমরা 3 কর্নারে 2টা করে দিতে পারবো। আর যে কোনো একটা কর্নার আমাদের একটা ইলেকট্রন দিতে হবে। তো আমরা এখানে চিত্র আঁকার সুবিধার্থে সোডিয়ামের ইলেকট্রনটা আমরা দেবো এই পাশে, ক্লোরিনেরটা দেবো এখানে, যাতে করে আমরা এখান থেকে সরাসরি দেখাতে পারি। তাহলে যখন বন্ধন গঠন করতে চাইবে, তখন হচ্ছে যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর যেহেতু একটা ইলেকট্রন রয়েছে, তাহলে সোডিয়াম তার অষ্টক পূরণ করার জন্য, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল থাকার জন্য, সে সর্বশেষ শক্তি স্তরের একটা ইলেকট্রন ত্যাগ করবে। একটা ইলেকট্রন ত্যাগ করে সে সোডিয়াম পরমাণু থেকে সোডিয়াম ক্যাটায়নে পরিণত হবে। অপরদিকে ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকার কারণে ক্লোরিন পরমাণু পার্শ্ববর্তী যে কোনো পরমাণু থেকে বা যার সাথে সে বন্ধন গঠন করবে, সে পরমাণু থেকে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন যখন গ্রহণ করবে, তখন তার কি হবে? তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলে তার যেহেতু আগে থেকে 7টা ইলেকট্রন ছিল, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলে তার অষ্টক পূর্ণ হবে। অষ্টক পূর্ণ হলে সেক্ষেত্রে সে হয়ে যাবে কি অ্যানায়ন। অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত আয়ন, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলে হবে অ্যানায়ন আর ত্যাগ করলে হবে ক্যাটায়ন। এইভাবে উভয় মৌল অর্থাৎ সোডিয়াম ধনাত্মক আয়ন আর ক্লোরাইড ঋণাত্মক আয়ন উভয় যখন পরস্পরের কাছাকাছি আসবে, তখন তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল সৃষ্টি হবে। এই আকর্ষণ বলটাকে বলবো আমরা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এবং এই আকর্ষণ বলের মাধ্যমে তাদের মধ্যে যে বন্ধনটা গড়ে উঠবে সেটাকে বলবো আমরা আয়নিক বন্ধন। এখন আমি এই চিত্রটা থেকে দেখাই। তাহলে দ্বিতীয় ধাপে যেটা হবে, যেহেতু এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, তাহলে আমার এখানে সোডিয়ামের তৃতীয় শক্তি স্তরটা ফাঁকা থাকবে। তৃতীয় শক্তি স্তরটা ফাঁকা থাকার কারণে তৃতীয় শক্তি স্তর আমাদের আর অঙ্কন করার দরকার নেই। তাহলে আমাদের এখানে সোডিয়ামের 2টা শক্তি স্তর থাকলেও ক্লোরিনের তো আগেও 3টা ছিল, এখনও 3টা থাকবে। শুধু কি হবে দেখো,
তাহলে সোডিয়ামের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরের যেহেতু ইলেকট্রন চলে গেছে ক্লোরিনের কাছে, তাহলে তৃতীয় শক্তি স্তর যেহেতু নাই, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে শুধু দুইটা শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে 4 কর্নারে দুইটা করে 8টা। তাহলে সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে সোডিয়ামের দিব আমরা +1। আর ক্লোরিনের আগে থেকে দেখি আমরা, তাহলে প্রথমে দুইটা, 4 কর্নারে 8টা, তাহলে ক্লোরিন হয়ে যাবে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো তাহলে ক্লোরিন হয়ে যাবে মাইনাস আয়ন। এখন সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরাইড মাইনাস আয়ন যখন পরস্পরের কাছাকাছি আসবে, তখন তাদের মধ্যে এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা এই আয়নিক বন্ধনটা গঠিত হবে। আশা করি তোমরা সকলেই এই আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি যে আমাদের খাবার লবণ সোডিয়াম ক্লোরাইডে কীভাবে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে বন্ধন গঠিত হয় সেটা আমরা আবার প্রথম থেকে বলছি সংক্ষেপে। এখন সবাই শুনো। প্রথমে সোডিয়াম এবং ক্লোরিনের আগে আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর 3s1, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর, ইলেকট্রন রয়েছে একটি। ক্লোরিনের ক্ষেত্রে 3 নম্বর শক্তি স্তর 3s2, 3p5। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন রয়েছে 7টি। যখন সোডিয়াম এবং ক্লোরিন যখন একত্রে যখন বন্ধন গঠন করবে, তখন সেক্ষেত্রে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন সে ত্যাগ করলে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি, অর্থাৎ সে অষ্টকপূর্ণ হবে। অষ্টকপূর্ণ হলে সে আগের তুলনায় বেশি স্থিতিশীল হবে। অপরদিকে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকায় ক্লোরিনের পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়, কারণ তার অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন প্রয়োজন। আর সে যদি ত্যাগ করতে চায় তাহলে তাকে 7টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তো 7টা ইলেকট্রন ত্যাগ করার থেকে একটা ইলেকট্রন গ্রহণ করা ক্লোরিনের জন্য বেশি সুবিধাজনক। এই কারণে ক্লোরিন পার্শ্ববর্তী মৌল থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সে তার অষ্টক পূর্ণ করবে। অষ্টক পূর্ণ করলে তাহলে ক্লোরিন আগের তুলনায় অষ্টক পূর্ণ করা অবস্থায় সে বেশি স্থিতিশীল থাকবে। এখন সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে সোডিয়ামকে আমরা বলবো যে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হলো। তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে হলো সোডিয়াম প্লাস আয়ন। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে হলো ক্লোরাইড আয়ন। তাহলে যখন ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরাইড আয়ন যখন পরস্পরের কাছাকাছি আসবে, তখন তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল তৈরি হবে এবং এই আকর্ষণ বলের মাধ্যমে তাদের মধ্যে আয়নিক বন্ধনটা গঠিত হবে। আশা করি সকলেই বুঝতে পারছো। নেক্সট ক্লাস আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।